আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করছি। সবাইকেই নতুন আরেকটা সকালের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। আজকে একটা দারুণ জিনিস বানাতে চলেছি বন্ধুরা। অনেক দিন যাবত ওটা খাওয়া হয়নি। কি বলো তো, বন্য কচু, যেটাকে মনে হয় দেশি কচু বলা হয়, আর যেটা কিনতে পাওয়া যায় লাগানো হয় ওটা মনে হয় জাতি কচু বলা হয়, কিন্তু আমি এটাকে বন্য কচুই বলি, যেহেতু বনে জঙ্গলে যেখানে সেখানে পাওয়া যায়। তো সেইটা দিয়ে হবে আজকে মাছের ঝোল, আর তার সাথে রাই সর্ষে শাকের ভাজা হবে। এর ভাজা যে খেতে এত ভালো লাগে, মানে এত সুন্দর একটা ফ্লেভার, দারুণ লাগে। ব্যাস আর কিচ্ছু দরকার নেই, দুটো জিনিসও একদম খুবই প্রিয়। গুড মর্নিং আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমরা খুব ভালো আছি বন্ধুরা। আসলে ভিডিও জমে আছে, তাই বেশি একটা শ্যুট করছি না। তো বলুন চলো আজকে তবু শ্যুট করা যায় একটুখানি, কারণ এই যে ভাগিয়ে এসছে মাছ এগুলো তো থাকবে না, মা ওরা তো চলে যাবে, তো ঠিক করে রাখি, সেই জন্য আর কি। তো এই তো রান্না বসিয়ে দিলাম এদিকটায়। মা শাকটা বেঁচে দিয়েছে কড়াইটা দিয়ে দিল, রান্না করবে ভাবছে। বলে যে তুই একা একা করিস, সবসময় তো একা একা করেই খেতে হয়, এই সমস্ত কিছু একাই সামলাতে হয়, আর আমি করি, কিন্তু মারও তো করতে হয় আর কি, অনেক করতে হয়। সারাদিন ধরো ছোটো ছোটোই তো খাওয়া যেতে সবার, তাই না? হ্যাঁ, তাই বলি ছোটো ছোটোই, তারপরেই আমরা সবাই খাই, কর্ম ছাড়া তো চলে না। তো সেই জন্য মাও তো করেই, তো একটা দিন আমরা রেস্ট করলো, এই আর কি। করতে চাইলাম, রান্না করতে একটা দিন রেস্ট করলো, করি ওখানে সবগুলোই করি। রান্না ভাত রান্না করি, আবার ভাইকে নিয়ে যাবে, আবার কাঁচা ঘর সমস্যা, আবার গ্যাস করাই মজা। ওই দিন আসলাম, ওই দিন গ্যাস করাই মজা, চোখটা মুখে আসলাম, রান্না করি চেষ্টা করবে না, তারপরে করে তারপরে ভাত রান্না করলাম, তার ছেলেকে বললাম, আবার শাক তুললাম, এর জন্য কটা তুললাম আর বাড়ির জন্য কটা তুললাম, তুলে আর রান্না করলাম। আর একটা কি তুললাম, ঢাকা রাঁধছি আর আলু ভাজি। তা আমি ছেলে আবার মাংস নিয়ে আসতো, তা বললাম কি মাংস রান্না করবো, তো বলেছে না মাংস রান্না করতে হবে না, তার জন্য আমি মাংসটা রান্না করে খাইয়ে আসি, বৌমাকে মাংস রান্না করতে চায় না, তখন শাক খাবে, পরে রোদ ছেড়ে দিয়ে করতে দিয়ে আসে আর কিনেছে আর যাওয়ার মতো, ওই শুধু শাক পাতে কেন আমরা শাক পাই না, না সব কিনে খায়, শাক পায় কিনে খেতে হয়। আর আমাদের তো নিজের শাকটা খাইছে, নিজের বাড়িতে আর যে কটা করতে তুলছি না ঘুমিয়ে কিছু ওগুলো গেলে ওগুলো কিনছি, ওগুলো আমি তো নিয়ে যাবো ওর জন্য, তো ওগুলো কটা আনছি, ওইগুলো রান্না করবো এখন। ওগুলো তো আমরা পাই না এখানে, আর কি নেবো, কি আছে আর নেওয়ার মতো। যাই হোক, মানে আজকালকার আমরা এখনকার মানুষ মেয়েরা এখন তো অত কিছু পারি না। এই ধরো ধান ছাড়া, আবার ধান সিদ্ধ করলাম, করে অনেকদিন নিয়ে আসছে ধান সিদ্ধ করা, না ধানগুলো সিদ্ধ করে শুকিয়ে চালগুলো ঝাড়ে দিয়ে আসলাম, খাবে ওরা। ধান কি ভাঙা হয়েছে? হ্যাঁ, ধান ভাঙা ঘরের ধান ভাঙা হয়েছে, ওগুলো ভেঙে ঝাড়ে টাড়ে দিয়ে রান্না করতে পারি। ভারী কাজগুলো তো আমি করবো, ভারী কাজ এগুলো করতে পারবি। সিদ্ধ তাছাড়া এখন ওর শরীরটাও খারাপ, ধান সিদ্ধ করতে পারবে, নিজের থেকে এগুলো সবারই জানা, চালও ঝাড়তে পারে না, করে দিতেই হবে ভারী কাজগুলো তো আমারই করতে হয়। হ্যাঁ, এগুলো তো করে দেয়। আবার লেপা মোছা, ঠাকুর সন্ধ্যা দেওয়া, দিয়ে উঠোন ঘর ঝাড় দেওয়া, বাইরে একটা এদিকে একটা পুরো ঝাড় দেওয়া উঠোনের, তারপরে আবার কাঁচা ঘর দেবো। ধরো এদিকে মিতু একটা সবজি করলো, দুটো সবজি করলো, ও বৌমা বলে আমি সবজিটা করবো, তুমি ভাত করবা, ভাতটা করে রাত্রে করি, দুপুরবেলা করি, চা টা তো বানাই। তো করে আর কি, টুকটাক যতটা পারে মা হেল্প করার চেষ্টা করে। আর প্রত্যেকটা খবরের যন্ত্রণা হয়ে গেছে জানো, নিজেই করে, নিজেরই তো সংসার, আমার সংসার, আমি আমাকে আর কি বলে দিতে লাগে না, আমি নিজে ইচ্ছা বলার কিছু নেই, এটা নিজের সংসারের মতো করেই করে, আগাগোড়া করে এসছে। যখন ছেলের বিয়ে হয় নাই তখন তো আমি করছিলাম না, তো এখন কি আমাকে বলে দিতে হয়? আমি একাই করি, ঘুম থেকে উঠে কি আমাকে বলে বৌমা যে উঠোনটা ঝাড় দাও, বাসনগুলো মাজো, চাটা বানাও, ওগুলো তো বলতে হয় না, না আমার এগুলো অভ্যাস হয়ে গেছে আগে থেকে করতে করতে। মানে এখন ছেলের বিয়ে হয়েছে দেখি কি আমি আর করবো না, আর
কাজ কম, সবাই না মানে কি এগুলো বলে। একজন বলছে যে আমি নাকি বলতে হবে কেন শাশুড়িকে, শাশুড়ি নিজের সংসার নিজেই করা উচিত। আমাকে তো সেটা কোনোদিনও করে বলে না। বলতে হয় না। আমার ছেলে ধুয়ে দেয় আবার ইসে বেচাদের ঠেচাদের মা ভাই দুজনে মিলেই ছেলে হেল্প করে ধুয়ে দেয়, আবার করে ছেলে দেয়। রান্নাও মাঝে মাঝে রান্নাঘরে ঢুকে রান্নাও করে। আর বাচ্চাটাকে তো বাচ্চাকেও আমাদের সামলায়, শোনাতে ছেলেও আমরা সবাই সামলায়, ভালোবাসি, সবাই কিন্তু সামলায়। বৌমাও সামলায়, বৌমা যে খাওয়ায় আর এই বাচ্চাকে, তারপরে ইসে চান করায়। আমি চান এখন মনে করাতে করো চাই। এই যে আরেকটা হলে আরেকটা আমাদের বাড়িতে আত্মীয় যখন সদস্য আসবে তখন আমাদের তো নতুন ওটারও মায়া না, তখন আমি তো তো- এখানে এখন 2 দিন গিয়ে তখন থাকি আরো আসি। আসতে একজনের মায়া ছেড়েই এখন আসতে পারে না। এখন ভাইটাকে সাইডে আসছি না, এখানে আসলে ওখানে চিন্তা, ওখানে থাকলে আবার এই ভাইকেও দেখতে ইচ্ছে করে, তাই না? পরে সবার ওকে প্রতি মিস মায়া করতেছি দাদু এখন। দিদাদের, এখন ওকে মিস দাদু করতেছি ঠাম্মিদের। যে বেড়াইতেছে বা কি করে। এখন এখানে আসছে, এখানে একটা নাতি, ওখানে একটা নাতি, আবার 2 দিন পরে আরেকজন হবে, ওটার মায়া, ওটার মায়া। তো তখন তো আরো একদমই আসতে পারবে না। আসতেই পারবো না। তো এই জন্য কটা দিন আর কি ভালো এসে থেকে যাও। মার শরীরও ভালো না, দাঁতের শরীরটা ব্যথায় এসে মানে 2 দিন ধরে দাঁত দেখছি ব্যথা, ঘুমাচ্ছে দাঁতের ব্যথায়। এদিকে। একটা দাঁত তো তুলে ফেলছে, আর ওর এদিকে, পাশের এখানে। আর একটা দাঁত ব্যথায় কাতর একদম, আর কোমরের যন্ত্রণা আর হয়ে কোমরের যন্ত্রণা, আর বিভিন্ন ধরনের সমস্যা, শারীরিক সমস্যা তো বুঝতেই শরীরটা পারছো। দুর্বল। বয়স হলে পরে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আমি তো হয়। এখন হইতেছি না, দিন দিন না বয়স চলে যাচ্ছে, আমি কি এখন তারপরে আগের মতো তো- করতে পারবো? তারপরে তো চলতেই আগে হয়, মানে তাই না? ইয়ং যতদিন আগে ছিলাম, মানুষের নিজের রান্না করে করে আবার কাজে গেছিলাম। এখন তো মানে এখন কাজে যেতে দেয় না, নাতিকে নিতে হয় করে। তারপরে চলতেই হয়। যতদিন জীবন ততদিন কর্ম, আমাদের কর্মই ধর্ম। কর্মটা তো করতেই কর্ম হবে, ছাড়া না? আমরা কেউ থাকতে পারি না। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ কর্ম করতে হবে, কেউ বলে দেওয়ার ব্যাপার নয় এটা। কে যেন বলছিল বলে, এই যে আমার মেয়ের ভিডিওতে দেখলাম যে তোমার শাশুড়ি কি এখন কি কাজের কথা বলতে হবে? নিজের ইচ্ছা, আমি নিজের ইচ্ছে মতো করি তো, আমাকে কি বলে দিতে হয় যে উঠোন তো ঝাড় দেয় তো মা, এই যে বাসনটা মেজে বলতে দাও হয় তো। না, কিন্তু তারপরেও যদি কোনো কিছু বলে যে এইটা একটু করে দাও তো, বলে তো তখন তো আরোই করি, আরো করি। মাছ বেচা ঠাস বেচা এগুলো করি। আর যদি বলে বলেও যে এখন চা খেতে ইচ্ছে করছে, একটু চা বানাতো সন্ধ্যাবেলা, আমার তো নেশা নাই, কিন্তু বৌমার নেশা তো বলে যে চা বানান, একটু বানাই দেই। আর কোনোদিন না বললেই আমি বানাই দিই। যাই হোক, তো এই যে আমি এখন মাছ ভাজলাম। মাছ ওর ভাজলাম। শরীর ভালো না, কোমরের যন্ত্রণা, একা একা সংসার চালায়। একটা পুরুষ মানুষ না থাকলে বুঝতে পারে জানেন। ওই যে বললাম যতদিন জীবন ততদিন কর্ম করতেই হবে। চালের বস্তা কি নিয়ে অসুস্থ, আসলো। কি সুস্থ, বা কি করতেই হয়। প্রেগনেন্ট, কি বাচ্চা হয়েছে, ওই আমি একাই করছিল, সারা যখন জীবন ওকে আমাকে মানে আমাকে ভাই কেন পেটে সবাইকেই আসছিল। করতে হয়, আমি শুধু একাই নয়, এরকম ভাই পেটে প্রত্যেকটা আসছিল, মাই আবার করে, একাই করছিল। প্রত্যেকটা মাই করেছে, এটা নতুন না, কিছু সবাই করে। তো এই জন্য আমি এগুলো কষ্ট মনে করি না, কারণ যতদিন জীবন ততদিন সবাইকেই করতে জামাই হবে। তো বাড়িতেই থাকে। আর আমার হাজবেন্ড তো জানোই বাড়িতে থাকে না, থাকতো না। চাল আনা, যে সবজি আনা, দুধ একা আনা, বাচ্চাকে জল আনা। মানুষ করা, ব্যাটারি লো হয়ে গেছে। তো যাই হোক, 1 মাস করিনি, কারণ 1 মাস আমাদের অসুস্থ 13 বাচ্চা দিন হওয়ার পর মতোই করিস না, তুই কল টল পাম দেওয়া না। 13 দিন। বাসন টাসন নিজের খাওয়া, বাসন ধোয়া, বাচ্চার কাপড় ধোয়া, 1 মাস পরে potty ওই ধোয়া, যে ইসের মধ্যে বাটনা বাটে, কি যেন শিল্পারটাই। সবকিছুই করেছি, কিন্তু 1 মাস পর রান্নাটা এই শুরু জন্য করতে হয়। এই অবস্থা হয়েছে শরীরের। অসুস্থ হলে পরে ওই মানে বাচ্চা হওয়ার পর 1 মাস আর কি রান্না করা যায় না। কম 3 মাস রেস্ট করতে হয়, অধিকারী কিন্তু নিয়ে এসে ওই পুজো 13 দেওয়া দিন হয়, থেকে অসুস্থ ও তোলা একেবারে- হয়, তারপর থেকে 1 মাস থেকে যা যাবতীয় রান্না বান্না সমস্ত কিছু করা হয়েছে আমার। তো 1 মাস কিন্তু কারোরই রান্না করা যায় না আমাদের ওখানে, কারণ হচ্ছে এটা নিয়ম। নিয়ম 1 মাস 1 মাস অসুস্থ থাকে। অসুস্থ আর কি, ওই তার 1 মাস পর থেকে স্টার্ট। তো আজীবন এই যে করে যাচ্ছি, করতে হবে। 13 দিনে আমরা এগুলো ফল পান নতুন করছি কিছু না। নয়, আর আমি একাই করছি তাও নয়, সব সব নারীরাই যাদের যাদের পুরুষ যাদের মানুষ বাড়িতে হয়েছে, না থাকে তারা তো সবাই একাই করে, করতে হয়েছে আর যাদের সবাইকে। মানে থাকে তারা তো বড়গুলো হেল্প করে। চলো, এদিকে জল শুশু করছে, এদিকে চাল বসিয়ে দিয়ে একদিকে ভাত বসিয়েছি, আর একদিকে এদিকে এখনো করবো হচ্ছে কচু। চাল দিন, এই যে দেখো কচু, বন্য কচু, ওই কয়টা কচু পেয়েছি বাড়িতে, মাছ। কয়টা রান্না করছি বাড়িতে, আর ইসে এই দিয়ে মাছ দিয়ে ঝোল মতো ডাল মতো করবো আর কি। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর জিরা বাটা দিয়ে এই কচুটা করবো, কচুর ডাল টাইপের। আর হচ্ছে রাই শাক, দেখলে তোমরা কালকে একটু নিয়ে এসেছিল, বাবা দিয়েছে, ওই রাই শাক ভাজা করেছি। আর এই যে কচু ডাল করবো, কচুর ঝোল। আর কি করি দেখি, আর যদি কিছু করতে ইচ্ছা হয়তো করবো। চার্জ শেষ হয়ে গেছে, এখন রান্নাটা চলো ঝটপট করে নেই, একদমই চার্জ নেই, ব্যাটারি লো হয়ে গেছে, তাই হয়তো রান্নাটা শেয়ার করতে পারলাম না। দেখি যদি পারি তো শেয়ার করবো এখন।
আপনি এখানে শুয়ে পড়েছে, কখন ঘুমিয়ে পড়েছে, মা কাঁথাটা দিয়ে দিল। মেয়েগুলো তো মানে এগুলো করতে পারে বলো তো, এই যে ভারী কাজ, এই যে ধান সিদ্ধ করা, উষা শুকা, চাল ঝাড়া, এগুলো করতে পারবে তো? ওইগুলো ভারী কাজ আমি করি। আর এসে এখনো বৌমার শরীরটা ভালো না, 9 মাস না 8 মাস পড়ছে, তো এখন কি আর ও তো কাজের চাপ দেওয়া যায়? তো আমি বলি যে করবো, রান্না করি, না আমি করবো এখন সবজিটা, তুমি ভাতটাই করো। এই তো এইভাবে না আমরা মিলেমিশে করি। ধরো মা ভাতটা করলো, একটা সবজি করলো, মিতু ওদিকে দুটো সবজি করলো, এরকম মিলেমিশেই করে। রাতের দিকে সেদ্ধ ভাতটা করলো, মা ইসেতেই করে, উনানেই করে। কারণ হচ্ছে যেহেতু গ্যাসে সবসময় করলে তো পোষায় না বলো, তো সেই কারণে মা উনুন দিয়েই রান্না করে। আর ধরো সেদ্ধ ভাত কোনো সময় কোনো একটা সবজি, কোনো একটু রাত্রেবেলা সেদ্ধ ভাত কিছু করতে হবে, তখন গ্যাসে হয়তো বসিয়ে দিল, তাছাড়া মা ওই করে এই আর কি। এখন তো বুঝতেই পারছো মাঝে মাঝে আবার সবজিও রান্না করতে ইচ্ছে করে, যে উনানেই করি, খড়ি আছে লাকড়ি আছে, তার কি নিজে থেকেই করে। আর আমাদের মিতান সোনাকে তো সবাই সামলাই নিজে থেকেই। ও যে দেখো তো কিরকম করে, ওই সারাক্ষণ পিছনে থাকতে হয়। যে আমি যদি ভাইকে নেই তাহলে বৌমা এদের সবজিটা রান্না করে ফেলে, আমি ভাইকে নিয়ে বেড়াই। আবার যখন বৌমা চান করে দেয় তখন আবার হিসেব চান করে দিয়ে লোক খাইয়ে দিল, ঘুম পাঠালো, তখন একটু রেস্ট, তখন বাকি কাজগুলো করতে থাকি, যা যা কাজ করে থাকি। যায় সেটা কাউকে বলে দিতে হয় না, নিজের সংসার আগাগোড়া করে এসছে, ভবিষ্যতেও করবে, নিজেদেরই সংসার। যতক্ষণ শরীর যেরকম ভাবে চলবে ততক্ষণ সেরকম করে করতে হবে। এবার যে কাজে করবো দুটো দিন কাজ করবো, হাতে পয়সা হবে। এবার পয়সা হারিয়ে ফেলছি, তারপরে ভাবছি কাজ করে যাবো। এখন কি করে কাজে যাই, ছেলেটাও বাড়িতে ছিল না, তারপরে কাজে যাওয়া বন্ধ হলো, পয়সাও নেই হাতে। তাহলে পয়সা দিয়ে কি হবে, কোনো কিছু আনতে হবে না, গাড়ি ভাড়াটা দিয়েই চলে আসে, তাই না? লক্ষ্মী ভান্ডার পাই, ওটুকু মানে আমার শরীরে যে দাঁত ব্যথা, দাঁত তুললাম একটা, আবার দাঁত যন্ত্রণা করছে, আবার যে দাঁতটা তুলেছে তার পাশেই আবার কখন কি হয় শরীরে কোনো ঠিক ব্যথা, অনেক সময় জ্বর টর এসে যায়। ওষুধ বিশেষের জন্য তো রাখতে হবে, নিজের আবার এসে কিনতে হয় কাপড় চোপড়। মার শরীরে ভালো না বিশেষ একটা, হাত বলে ব্যথা করে কখনো কখনো, আবার কোমর ব্যথা করে। হাতে তো এগুলো ফুলে ফুলে গেছে, এগুলো করে ব্যথা, মানে বেশি ভারী ভারী তুলতে তুলতে বেশি হয় বলে। তারপরে এই যে দাঁতের গোড়াটা একটা দাঁত তুলেছে, তার পাশে দাঁতটা আরো ব্যথা, মানে শরীরটা এখন কমজোরি এত হয়ে গেছে না। আর একটা বুঝতে পারছো, একটা অপারেশন হয়েছে, একটা সিজার হলে যেরকম শরীরটা আমাদের কমজোরি হয়ে যায়, দুদিন পর সেরকমই হয়েছে আর কি। নর্মাল বেবি হয়েছিল, কিন্তু এখন আমাদের মতন অবস্থা মারও হয়েছে, সিজার কম বয়সে বিয়ে হয়ে গেছে, আর কোমরে ব্যথাও ছিল না মার, এখন কোমরে ব্যথাও ধরেছে। আগে ছিল না, এই যে ইনজেকশনটার ফল, এটা বের হবে। যন্ত্রণা করে যদি একটু এখানটা ঝাড় দিতে ধরে, ওখানে 2-3 বার এরকম করবো কোমরটা, তারপর আবার উঠে যাচ্ছে। নর্মাল বেবি হয়েছিল, ভালোই ছিল, কিন্তু এই যে এখন সিজার আমাদের মতন অবস্থা হয়েছে, সিজার হওয়ার বৌমাকে আমি বলি না তুমি উঠান ঝাড় দাও, কেন উঠান ঝাড় দেওয়াটা একটু কেমন হয়, লেগে সাথে সাথে আমার পুজো দেওয়া মানা করেছে, পুজো টুজো দেয় কি? পুজো আমি তো আমাকে থাক, আমি পুজো দেবো, পুজো দিতে হয় না। পুজো মানে কি, এই সময় কি ধর্ম জ্ঞান করাটা, ধর্ম কথা শোনাটা, এগুলো ভালো। পুজোটা না দেওয়া মানে পুজো না দিলেও চলে, কারণ 5 মাস পর আমাদের শুনি আর কি, 5 মাস পর নাকি পুজো দেওয়া চলে। এই সময় কি হেলে ঝুঁকে করাটা থেকে বিরত থাকাই ভালো, কিন্তু ভগবানের স্মরণ করাটা ভালো, তাই না? পুজো দিলেই যে স্মরণ করা হয় তা তো না, মানে পুজো দেওয়াটা একটা ভগবানকে স্মরণ করার মাধ্যম, কিন্তু তারপরে পুজো না দিয়েও আমরা স্মরণ করতেই পারি, সেটা ধ্যান জ্ঞানে, তাই না? গান শুনছি, ভাগবত পড়ছি, তারপরে গীতাটা একটু পড়া, তাই না? এইসব করেও করা যায়। তো মা তো বলেই পুজো যে আমি করবো, পুজোটা দিতে হবে না। তো তারপরে আমি তো কিছু মাঝে মাঝে করতো আর কি, তো যেটা করে ও নিজের মন মতোই করে। বাকি মা কখনো কোনো কিছু কোনো ফোর্স করে না। তো যাই হোক, একজন কমেন্ট করেছিল আর কি, যে তোমার শাশুড়িকে বলতে হয়, বলার কি আছে, নিজে থেকেই করা উচিত, নিজের সংসারই তো অবশ্যই ডিয়ার, নিজের সংসার নিজের মতো করেই করে এসছে আজীবন, ভবিষ্যতেও করছে। তো এখানে শুধু এই যে মনে করো আরো আমার ভুল কিছু তো বলো নাই, যে একটু বলছে যে নিজের মধ্যে, কিন্তু আমি করি, আমাকে বলে না, আমি রাগ করি নাই যে বলছে, তাই না, রাগের কিছু নেই এখানে। সেটা মনে করো সবকিছু সবাই তো আর জানে না, তাই না বললে এটাই আর কি। মানে আমি যেগুলো কাজ করি ওগুলো তো মানে কি বৌমার এখন ভিডিও করতেই পারে না, আমার যে কাজগুলো যে তুলে ধরবে ওগুলো তো করতে না, মানে যেটুকু নিজে করে ওইটুকুই তুলে ধরে, আর আমার গুলো তো দেখোই না, তুলে ধরলে অবশ্যই দেখতে পারতো যে ও করে, ওর শাশুড়িও করে,
তার জন্য আর কি কেউ কেউ বলো যে তুই খুব কাজ করতেছো, তোমার শাশুড়ি করতে পারে না। কিন্তু আমি যেগুলো করি এখন ক্যামেরাটা কিভাবে আমার ভিডিও করবে, যেটা করতেছে ওই ভিডিও করবে, শরীরটাই ভালো নেই না, তা আমার কাজগুলো কিভাবে তুলে ধরবে। যাই হোক, মা এসেছিল, যেদিনকে এসেছিল মা সমস্ত কাজ গুটিয়ে দিয়ে এসছে যাতে ওদের বেশি অসুবিধা না হয়। ধান যেগুলো ভাঙা হয়েছিল সেগুলো ঝেড়ে দেওয়া, ডেকচি কড়াই ওগুলো মেজে দেওয়া, তারপরে হচ্ছে রান্না বান্না করে খাইয়ে দাইয়ে আসা, এই সমস্ত কিছু করে কটা শাক তুলে তারপরে মা এসেছিল। আর এখানে কয়েকটা দিন থাকবে, তারপরে আবার তো যেতেই হবে। আরও একজন নতুন সদস্য আমাদের পরিবারে আসলে পরে তখন তো আর একদমই বাড়ি থেকে নড়তেই পারবে না। একদিকে মিতাশবাবুকে সামলানো, একদিকে নতুন সদস্যকে সামলানো, তার উপর আবার মনে করো রান্না বান্না করে মিতুকে খাওয়ানো দাওয়ানো, এগুলো তো আছেই। তখন যতক্ষণ রান্না করবে ততক্ষণ হয়তো অন্য কেউ সামলালো, রান্না হবে তো ব্যাস আবার বাচ্চাদেরকে সামলাতে হবে, দুইজনে করতে হবে, ছেলে আমার। হ্যাঁ, সবাই মিলে করবে, সবাই মিলে করেছে, যেরকমটা করেছে আগামীতে ভবিষ্যতে করেছে। যদি আমি বাচ্চাকে দেখি তাহলে ছেলে রান্না করবে, এরকম আগে যেরকম করেছিল ভবিষ্যতে হাত দিয়ে তো করতে পারবো। যদি বাচ্চাকেও নেবো রান্না করবো, কেউ বাচ্চা সামলাবে, মা রান্না করে দেবে, আবার রান্না হয়ে গেলে পরে আবার সাথে সাথে কিন্তু আবার বাচ্চাদেরকেও সামলাতে হবে। তো এইগুলো আমরাও পার করে এসেছি, পরিবারে বাচ্চা যখন হয়েছে তো এইগুলো আমাদের জানা আছে। তো এরপর তো একদমই নড়তে পারবেই না, তো এই জন্য কয়েকটা দিন থেকে যাক। তো দুটো দিন বলছিল আয় রাসমেলা, আমি রাসমেলায় আসতে বলেছিলাম, তো রাসমেলায় আসতে পারিনি, কেউ আসতে পারেনি রাসমেলায়। ভাগ্নিদেরও পরীক্ষা ছিল তখন। চলো চার্জ নেই, চার্জ দিই। যাই হোক, এইসব কথা নিয়ে কেউ কিছু মনে করো না, আসলে সবাই সবার পরিবারে করে, কম বেশি সবাইকেই করতে হয়। সবাই একে অপরকে আমরা হেল্প করি, পরিবারের সবাইকেই, তারা আমাদের করে বা আমরা তাদেরকে করি, এভাবেই আমাদের পরিবার। আর কেউ একটু কম করে, কেউ একটু বেশি করে, এই আর কি, তাছাড়া কিছুই নয়। সবার পরিবার বা পরিস্থিতি তো এক নয়, তো সেক্ষেত্রে একটু আলাদা আলাদা হয়ে থাকে, এক একজনের এক রকম। তো যাকে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম, দেখতেই পেলে শাক ভাজা আর হচ্ছে কচুর ডালের মধ্যে মাছ দিয়ে এইভাবে রান্না করেছি। একটু আগে ভাগ্নির ওকে দুধ মুড়ি কলা দিয়ে টিফিন দেওয়া হলো, এখন ও বলছে আরও খিদে পেয়ে গেছে, তো কিছু খেতে দাও খেতে দাও, তো যে কারণে এই যে এখন এটা ছুলছি ওদেরকে দিয়ে। এইমাত্র এই যে ভিডিওটা রেডি করলাম আর সন্ধ্যা প্রদীপ দিয়ে এসে বসলাম। গুড মর্নিং আমার প্রিয় পরিবার, তো আবারও আসলাম পরের দিন সকালবেলা। আসলে ভিডিও জমা থাকলে না তখন আর বেশি ভিডিও করতে ইচ্ছে করে না, তাই ভাবছি চলো একটু একটু করে প্রত্যেক দিন শেয়ার করি। এটা হচ্ছে মাদের আছে দ্বিতীয় দিন পার হয়েছে। তো এখন জল আনতে যাব, জল এনেছিলাম কালকে, পরশুদিন এনেছিলাম, সেই জল শেষ হয়ে গেছে রান্না করার আর কি, সেগুলো আবার আনতে হবে ড্রাম ভরে ভরে। আর খাওয়ার জল আছে, কালকে খাওয়ার জলও নিয়ে এসেছিলাম নিচ থেকে বস্তা করে, আমি আর মা দুজনে মিলে ধরে, মানে ব্যাগের ভিতরে জলের গ্যালনটা ভরিয়ে ব্যাগের হাতল দুটা কেউ একজন ধরেছি, আর একজন মানে দুজন মিলে দুইটা হাতল ধরে তুলে নিয়ে এসেছি। তারপরে এখন রান্নার জলটা নিয়ে আসবো। আর এদিকটায় দেখো ছোটো মা বিছানা তুলছে, তো বিছানাটা ভাঁজ করে রাখবে। শোনো বাবু, তুমি পরে নাও সোয়েটার, এই যে এই যে এই যে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখেছো কম্বল নিয়ে কীভাবে শুয়ে পড়ছে। ঠিক আছে, তাই ওইটা থাক মা গো, ওইটা ওই নিয়ে থাকছে, তা থাক, ওই কম্বলের তলক বসে থাকো তোমরা, আসি জলটা নিয়ে। আজকে সোনুর স্কুল ছিল না, তাই একটু আরামসেই উঠেছি সবাই মিলে, যেহেতু খুব ঠান্ডাও পড়ে গেছে। তো উঠে আমি ফ্রেশ হলাম, কী যেন করছি, ওদিকে দেখি ছোটো ভাগ্নি বিছানা তোলা শুরু করে দিয়েছে নিজে থেকেই। তো ভাবলাম তাহলে থাক, ও বিছানাটা তুলে নিক, তারপর ওদিকে সোনু তো শুয়ে বললো। তারপর ভাবলাম না জলটা নিয়ে আসি, জল যেহেতু টাইমলি আসে চলে যাবে আবার, তো জলটা আগে নিয়ে আসি তারপরে ব্রেকফাস্ট করি। তো এদিকে আমরা জল নিতে চলে এসেছি, মা বোতল নেবে এখন, এই বোতল ছোটো বোতল, আর আমি বড় গ্যালনগুলো নেব, ড্রামগুলো নেব। আর কালকে যে ব্যাগটা তুলেছি, জল তুলেছি আর কি ব্যাগে করে, ওই ব্যাগের হাতলগুলো ধরলে আবার সেরকম ভারী লাগে না, কিন্তু এই গ্যালনগুলো নিতে গেলে কিন্তু ভারী লাগে, তো সেই জন্য এগুলো মাকে নিতে দেবো না, গ্যালনগুলো আমি নেব, মা বোতল দুটো নেবে, ছোটো ছোটো বোতল দুটো। তো ভাগ্নি আবার পিছু পিছু চলে এসছে, বলে আমিও যাব। আসলে ঘরের ভিতরে আর কত থাকবে, তাই না, বাড়িতে থাকলে তো এদিক সেদিক ছোটাছুটি খেলাধুলা ঘোরাফেরা করে,
কিন্তু এখানে তো বন্দি হয়ে থাকতে লাগে। ওই যখন বোরিং লাগে তখন হয়তো ওই একটু ছাদের মধ্যে গিয়ে ওই যে লোহার সিঁড়িটা আছে টপ ছাদে ওঠার জন্য ওখানে একটু বসে থাকে, চারিদিকটা একটু দেখে, তখন হয়তো ভালো লাগে। আবার ঘরে এসে ব্যালকনিতে একটু বসে, ঘরের ভিতরে একটু থাকে, শুয়ে, এইভাবেই কাটছে আর কি। কিন্তু তারপরেও শান্ত হয়ে আছে, ধৈর্য আছে বটে। মানতে হবে, কারণ কি বলতো, একটা গ্রামের খোলামেলা পরিবেশে থাকতে থাকতে একটা অভ্যেস হয়ে যায় না। তারপর ঘরের মধ্যে বন্দি হয়ে থাকাটা সবার ক্ষেত্রে কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তো জল ভরা আমাদের হয়ে গেছে, তো এদিক দিয়ে যাচ্ছিলাম। এই যে দেখো রাস্তার ধারে একটা পেয়ারা গাছ দেখতে পেয়ে মা বলছে আমার কটা পেয়ারা পাতা লাগতো দাঁত ব্যথার জন্য, খুবই উপকারী আর কি। কমে নাকি ব্যথাটা, একটু গরম জলের মধ্যে দিয়ে ভালো করে ফোটাতে থাকে, ভালো করে একদম যখন ফুটতে ফুটতে একদম পাতার রঙটা জলের মধ্যে চলে যায়, তখন ওই জলটা মুখে নিয়ে গার্গল করে না কী করে জানি না। তো মা বলছিল আমার লাগতো, তাই ওই বাড়ির দাদাটাকে বললাম, দাদা কটা পাতা নিন, দাঁত ব্যথা তো সেই জন্য, বলে হ্যাঁ নাও। তো এই জন্য মা এই যে এখন পাতা নিচ্ছে। তো এখানে তো বুঝতেই পারছো, এখানে কি যেখানেই হোক, যে কোনো বাড়িতে কোনো কিছু নিলে পরে জিজ্ঞেস করে নেওয়াই ভালো, তাই না? তো যে কারণে পারমিশন নিয়ে নিচ্ছি। বললাম যে থাকে শরীরটা নিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে যাই আরো। আমি সব জায়গায় রান্নাবেলা ঘুরছি, তারপরে ছাদে উঠে ঘুরছি, ছাদে আরেকটা ছাদে ঘুরছি, নিচে দিয়ে ঘুরছি, নিচে মানে ওইদিকে জলের মতো কোথাও কোথাও ওইদিকে দেখছি, তারপরে ছাদে গেছি, ছাদে না খাইয়া গেছিস বললাম না জল আনতে যাই, তো ঘুমাচ্ছি আমি জানি না। জল আনতে যাই, তোমরা শুয়ে থাকো কমলে। তো কোন ওই দিদিক দিয়ে আমার বাস যায়, বাসের ওইদিকে জানেন না তো, হয়তো ছেলে খেলার মতো দিয়ে ছিল, না হলে কিন্তু আমি বলে গেছিলাম যে তোমরা দুজন কম্বলের ভিতরে শুয়ে থাকো, আমরা আসছি আর কি। কিন্তু ভাগ্নি তো আমার পিছু পিছু আমাদের চলে গেছে। আর সোনু হয়তো বুঝতে পারেনি যে দিদি কোথায় গেল, বা আমি বলেছিলাম সেটাও হয়তো ভালো করে শুনতে পারিনি, বুঝতে পারেনি। তো যে কারণে ও নাকি পরে খুঁজেছিল আমাদেরকে। ও কিন্তু একা একাও কোনো কোনো সময় থাকে, খেলে সুন্দর করে, কিন্তু ওই যে হয়তো শোনেনি, বোঝেনি, যে কারণে ও হয়তো খুঁজেছিল আমাদেরকে। তো শুনে খুবই খারাপ লাগলো। যাই হোক, খুব একটা বেশি একটা দূরেও নয় যে একদম অনেক দূর, আধা ঘন্টা লেগে গেছে তা নয়, মোটামুটি পাশে আর কি। খুব একটা সময় লাগেনি। আর জল এখানে এত স্পিডে আসে, খুব তাড়াতাড়ি জল ভরানোও হয়ে যায়। তো তারপর তো এসে গেলাম। যাই হোক, এখন খুব খুশি আছে, ও ভালো আছে, একটু মনটা খারাপ করছিল। তো এবারে ব্রেকফাস্ট করে নেব। এখানে চিড়া, তারপরে হচ্ছে কাটা নিমকি যেটা আমি বানিয়েছিলাম ঘরে, আর ঝুরি ভাজা মা এনেছিল, ওগুলো একসাথে নিয়ে নিলাম। আর এখানটায় বিস্কিট নিয়েছিলাম, তো এই বিস্কুট কয়েকটা করে নিলাম। তো এবারে ব্রেকফাস্টে চলো সেরে নিই। তারপর আজকে দুপুরবেলা কিন্তু ওই যে শাক হয়েছিল, আর বাঁধাকপির যে মোটা পাতাগুলো হয় না, বাড়তি পাতাগুলো, ওগুলো দিয়ে ছাঁকা হয়েছে। অনেকদিন ধরেই ভাবছি পাতাগুলো দিয়ে ছাঁকা খাবো, কয়েকদিন হয়ে গেল পাতাগুলো খাওয়াই হচ্ছে না। তো নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে, ফ্রিজে থাকলেও কিন্তু শুকিয়ে যায় কীরকম একটা, তাই না বলো? তো যে কারণে আজকে ছাঁকাটা বানিয়ে নিলাম। তো আজকে এই দিয়ে খাওয়া হচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, রাত্রে পরে চিকেন করবো আর কি।
তো চলো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। কেমন, আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগের সঙ্গে। এরপরে কিন্তু বাড়তি অংশটা দিলাম না, এর পরের অংশে কিন্তু আমরা এক জায়গায় ঘুরতে যাব আর খুব মজা হবে, সাথে থাকো। তো আজকে আর এখানে শেয়ার করছি না, কারণ ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে যেটা শেয়ার করার ছিল সেইটাই আজকে শেয়ার করব। তো চলো দেখে নাও। আমাদের শ্বশুরবাড়িতে আজকে কিন্তু ছাদ ঢালাই হয়েছে। কিসের বলো তো? আমাদের যে অ্যাটাচ বাথরুমটা, সেই অ্যাটাচ বাথরুমের। তো চলো দেখে নাও। তো চলো এক ঝলক দেখে নেই আমাদের ঘরটার এখন কি পজিশান। তো এই তো দেখতেই পাচ্ছ, দেয়ালগুলো হয়েছে। এখানে কিচেনের যে প্ল্যাটফর্মটা হবে তার জন্য এখানে ছক করে নেওয়া হয়েছে। এই যে বড় বড় জানালাগুলো দেখতে পাচ্ছ, এগুলোর উপরগুলোও হয়ে গেছে। আর এদিকটায় পশ্চিমে আমাদের কলপাট যাওয়ার জন্য যে দরজাটা, এই দরজার উপরের অংশগুলো বাকি ছিল না, তো সেইগুলো কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখো আমাদের অ্যাটাচ ওয়াশরুমের একটা দেয়াল দেখা যাচ্ছে। এটা এখন ভিতর থেকে তোমাদের দেখিয়ে দেবো। চলো ভিতর থেকে দেখিয়ে দিয়ে তারপর ছাদ ঢালাইটা দেখাচ্ছি। তো বেশ ভালো লাগছে, কিন্তু একটু একটু করে গড়ে উঠছে আমাদের স্বপ্নের বাড়িটা। আর সত্যি কিন্তু ভীষণ খুশি লাগছে। আশা করছি আমাদের খুশিতে তোমরাও খুব খুশি বন্ধুরা, কারণ বুঝতেই পারছো আমাদের একটা ঘরের কতটা দরকার ছিল। তাই এই ঘরটা একটু একটু করে যখন গড়ে উঠছে, এটা দেখে ভীষণই খুশি লাগছে আমাদের। তো এই যে দেখো আমাদের অ্যাটাচ যে একটা ওয়াশরুম হবে, তো সেটার ভিতরটা দেখতে ঠিক এরকমটা হয়েছে। মোটামুটি বড় আছে, ছোটও না আবার খুব বেশি বড়ও না, ঠিক আছে। আগের যে আমাদের ওয়াশরুমটা মোটামুটি ওরকম সাইজেরই বোধহয় হবে আর কি। ভিডিওতে তো সেরকম বোঝা যায় না, কিন্তু যখন সামনে থেকে দেখেছিলাম বড় সড়োই লাগছিল। এইটুক খালি বাকি আছে, এটা হলে হয়ে যাবে। এই যে আমি তোকে ভিডিও বানিয়ে দিলাম, তুই এখন দেখ। কিন্তু আমার এই যে জায়গাটা স্পেস নাই, তো তার জন্য পিছনে যেতে পারছি না বেশি। এটা নিয়ে তুই বুঝে যা যে ঘটনাটা কি। Thank you.